আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি, সাফ জানালেন ফখরুল। হস্তক্ষেপ থাকবে না নির্বাচনে, জ্বালাও পোড়াও হলে প্রতিরোধের হুঁশিয়ারি কাদেরের। ১.৫ বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। রোববার উঠতে পারবেন সব বর্ষের শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু। সাফে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ। নির্ধারিত কোটাতেও পাচ্ছেন না প্রবাসীরা। ব্যাপক হট্টগোল, গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও মালে কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আরিচা মহাসড়কের আমিনবাজারে নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এদিকে গুলশানে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আলোচনা হতে পারে কেবল এই ইস্যুতেই। জাতিসংঘ সফর থেকে ফিরে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কথা বলেন রাজনৈতিক, বিশেষত জাতীয় নির্বাচন ইস্যুতেও। কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে। এই বক্তব্যের পরদিনই বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানানো হয়। দলটির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নয়, আওয়ামী লীগের অধীনে কোনো ভোটে যাবে না বিএনপি। ওনাদের হাত থেকে বাঁচার জন্যে জনগণ বিএনপিকে ভোট দেবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। যে কোনো নির্বাচন কমিশনই হোক, যদি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না। বর্তমানে দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় আওয়ামী লীগ কেন সব দলের সঙ্গে বসছে না, এই প্রশ্ন তুলেছে বিএনপি। নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। এখন তো উন্নয়ন এত কিছু হয়েছে, তাহলে আজকে কেন তারা আপনার এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন না এবং সমস্যাগুলো সমাধান করছেন না? না, ছাড়ের প্রশ্ন তো আসবে পরে। আগে সরকার চাইবে কিনা যে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে এই বিষয়ে, অন দিস ইস্যু, নির্বাচনকালীন সরকার ইস্যুতে তারা কথা বলবে কিনা, এই একটাই বিষয়, আর অন্য কোনো বিষয় নেই। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো হস্তক্ষেপ থাকবে না সরকারের। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তাদের এখানে খেলাধুলা করার প্রয়োজন নেই। নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। আন্দোলনের নামে কোনো জ্বালাও পোড়া করা হলে তা মোকাবেলার কথাও জানান ওবায়দুল কাদের। আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। বিএনপি নির্দলীয় সরকারের কথা বলে এলেও সরকার দলের বক্তব্য, সেই সুযোগ আর ফিরবে না। এই দেশে কেয়ারটেকারের পদ্ধতি আর চালু হওয়ার সুযোগ নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারই খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামে বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ। নির্ধারিত সময়ের বহু আগেই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। সভায় কিছু প্রকল্প বাস্তবায়নে ধীর গতির জন্য বিরক্ত প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অবসরে গেলেও শাস্তি পেতে হবে দোষী কর্মকর্তাদের। জুবার ফয়সালের রিপোর্ট। এবার টানেল যুগে বাংলাদেশ। মাত্র দুদিন পরেই খুলে যাচ্ছে কর্ণফুলী নদীর নিচে তৈরি করা 2 টিউবে একাধিক লেনের সড়কের দ্বিতীয় চ্যানেল। 2019 সালে কাজ শুরু হওয়া প্রকল্পের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারাকে যুক্ত করা, সঙ্গে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই এই চমক জাগানিয়া তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী। মন্ত্রী জানান, সীমিত আকারে যান চলাচল শুরু হবে টানেলে, আর আনুষঙ্গিক কিছু কাজ শেষে ঘোষণা করা হবে উদ্বোধনের দিনক্ষণ। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল। এই শুক্রবারে মধ্যরাতে এ মুখ খুলে যাবে, তার মানে আমাদের আসা যাওয়ার 2টি চ্যানেল পুরো হয়ে গেল। এইটা আমাদের কথা ছিল 22 ডিসেম্বরে উদ্বোধন করব,
এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 ডিসেম্বর নয় আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো। সভায় ইটিপি সিইটিপি ছাড়া নদীর পাড়ে কোনো শিল্প স্থাপন না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কম অগ্রগতি হয়েছে এমন সব প্রকল্পের প্রতি বিরক্তি প্রকাশ করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন তিনি। জাস্ট যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে রিটায়ারমেন্টে গেলেও পার পাবে না, মানে এটি হচ্ছে যে ওই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুইটি অর্ডার ছিল, পানিশ দ্য পিপল হু হ্যাভ ডান দিস মেস, তাদের খুঁজে বের করেন, পানিশ দেম, অ্যান্ড এট দ্য সেম টাইম এইটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের পঞ্চম সভায় ৬,৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হলে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ১.৫ বছর পর অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়েছে। হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে আগামী ১০ অক্টোবর অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরাও ১ ডোজ টিকা নেওয়ার শর্তে হলে উঠতে পারবেন। আর ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস ও পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অনন্যা রায় ১.৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার পা রাখেন প্রাণের প্রাঙ্গণে। তাই অনন্যার কণ্ঠে উচ্ছ্বাসের সুর। টিএসসিতে কোনো প্রোগ্রাম হলে দেখা, সবাই মিলে পুকুর পাড়ে আড্ডা দেওয়া, এই জিনিসগুলোকে খুব মিস করেছি। আমরা প্রিয়জনের মুখগুলো আবার প্রতিদিনের মতো দেখতে পারবো। সেকেন্ড হোম খ্যাত আবাসিক হলে উঠতে পেরে আনন্দের কমতি ছিল না কোনো শিক্ষার্থীরই। যতদিন হলে ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজের বাড়ি থেকেই দূরে আছি। হল দ্রুত খোলা মানে আমাদের একাডেমিক কার্যক্রম আবেগের মতো স্বাভাবিক হয়ে যাওয়া। মঙ্গলবার ১ ডোজ কোভিড টিকা গ্রহণের কাগজ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করেন। হল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জন্য ফুল রেখেছি, একটি করে রজনীগন্ধার স্টিক, এবং তাদেরকে মিষ্টি মুখ করিয়ে আমরা হলে ঢোকাচ্ছি। প্রায় ১ বছর ৭ মাস সময়, এই সময়টা আমরা ক্লাসরুম বলি, হলরুম বলি, ওদের অনুপস্থিতি এর মতো পীড়াদায়ক আর কিছু আমার মনে হয় না। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুতই সব বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন। আর আগামী ৭ অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২-১ দিনের মধ্যেই যে ফর্মগুলো আছে, যে বডিগুলো আছে, সেখানে বসে আমরা সিদ্ধান্ত নেব যাতে স্বাভাবিক কার্যক্রমে সকলকে নিয়ে সেখানে যেন কেউ বাদ না পড়ে, সেই বিষয়টি বিবেচনায় রেখেই সকল ধরনের কর্মপ্রয়াস রাখছি। পর্যায়ক্রমে গণরুন্মুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১ বছরের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা সহ নানা পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সব বাধা কাটিয়ে খুব দ্রুতই সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অপেক্ষায় শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আসামি হাজির, কোর্টে উপস্থিত দুপক্ষের আইনজীবীরাও। কিন্তু বিচারক ছুটিতে থাকায় পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার অর্থ আত্মসাৎ মামলার রায়। ভারপ্রাপ্ত বিচারক এসে রায়ের নতুন তারিখ দিলেন ২১ অক্টোবর। বিচারপতির বিচারের রায় ঘোষণার জন্য কারাগার থেকে কোর্টে আনা হয় এক আসামিকে। জামিনে থাকা ৬ আসামিও ছিলেন আদালতে। সবকিছুই যখন প্রস্তুত, হঠাৎ বিশেষ জজ আদালত ৩-এর বিচারক এসে জানালেন জজ আদালত ৪-এর বিচারক ছুটিতে, রায় হবে ২১ অক্টোবর। এতেই পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ ১১ আসামির রায়। কারাগারে ফেরত নেওয়া হলো আসামি বাবুল চিশতিকে, বাড়ানো হলো ৬ আসামির জামিন। সাবেক প্রধান বিচারপতি সহ পলাতক রয়েছেন ৪ জন। দুদক আইনজীবী জানালেন, রায়ের তারিখ পিছিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে বলেও প্রত্যাশা তার। অসুস্থ হয়ে পড়লে তো আমাদের আর কিছু করার থাকবে না। ২১ তারিখে যেহেতু ডেট আছে, আমরা আশা করবো ২১ তারিখে আমাদের জাজমেন্ট পাবো। মানি লন্ডারিংয়ের মামলার সর্বোচ্চ সাজা হচ্ছে ১২ বছরের, ৫-এর ২-এ হলো ৭ বছরের, আর ৪০৯ হলে পরে সেখানে যাবজ্জীবন সর্বোচ্চ সাজা। তা আমরা আদালতকে বলেছিলাম যে আমরা যেহেতু প্রমাণ করতে সমর্থ হয়েছি, আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করি। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ দুদক।
আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে ওনারা কোনো অফেন্স কমিট করেন নাই, এবং ওনাদের জন্য আমি বিলিভ করি হয়তো আইনের ওই অনুকম্পাটুকু আমরা পাবো যাতে আমরা সেখান থেকে খালাস হয়ে যেতে পারি। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকের 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্টে বিচার শুরু হয় দেশের 21তম প্রধান বিচারপতির। পাচারের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই বাড়ি আমার নামে না, এটা বললেইও হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন সিনহা। নানা অনিয়মের মুখেই বিদেশে বসে পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোল কলে একদিন অনুপস্থিত, তাতেই 11.5 মাসের হাজিরা বাতিল, সঙ্গে শাস্তিমূলক বদলি। এতে সরকারের গচ্ছা 16 কোটি টাকা। টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ঘটেছে এমন ঘটনা। প্রশিক্ষণ কোর্স বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পুলিশের 2 শতাধিক উপপরিদর্শক। বিশেষজ্ঞরা বলছেন লঘু অপরাধে গুরুদণ্ড দেয়া হয়েছে তাদের। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। 1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স শেষ হতে বাকি ছিল মাত্র 15 দিন, কিন্তু 14ই মে ঈদুল ফিতরের দিন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টার থেকে বাইরে যান অনেক প্রশিক্ষণার্থী। তাদের দাবি, কর্মকর্তাদের মৌখিক অনুমতি নিয়েই তারা বের হন। রাতে করা হয় রোল কল, এতেই গড় হাজির হয়ে যায় 212 জন। বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করে পিটিসি। তদন্তে কর্মকর্তাদের গাফিলতিও মিলে, আর 212 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর 212 জনের ডিসি কোর্স বাতিল করেন। শাস্তিমূলক বদলি করা হয় বিভিন্ন জেলায়। গচ্ছা যায় সরকারের 16 কোটি টাকা। পুলিশ সদরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন 2 শতাধিক পুলিশের উপপরিদর্শক, যদিও তারা ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হতেই পারে, তবে এক্ষেত্রে ভিন্ন কিছু হতে পারত। কৈফিয়তটা দিতে হয়, কেন সে গড় হাজির হয়েছে, কোথায় সে গিয়েছিল, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তার প্রশিক্ষণের সময় বাড়িয়ে দেওয়া যেতে পারে, তার প্রশিক্ষণটা আরেকটু কঠিন করে দেওয়া যেতে পারে। এই ব্যবস্থাগুলো তো আভ্যন্তরীণভাবে আছেই। পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন ছোট অপরাধে এমন সাজা ঠিক হয়নি, আর পুলিশ সদর দপ্তর বলছে পুলিশ সেন্টারের রিপোর্টের আলোকেই এই ব্যবস্থা। এটা উচিত ছিল যে ছোটখাটো পানিশমেন্ট দিয়ে এটা রিমুভ করা। কত ভুল, পানিশমেন্ট বেশি হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টাল ক্যাডেট বা ডিসি কোর্স শেষ হলে এসআই হিসাবে তাদের চাকরি স্থায়ী হতো। পাশাপাশি পরিদর্শক হিসাবে পদোন্নতি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতেন তারা। একটি ভুলে এসব স্বপ্ন শেষ 15 থেকে 25 বছর পুলিশে চাকরি করা এসআইদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে। জ্বর, সর্দি, ডায়রিয়া নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। রাজধানী এবং বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। রোগীর চাপ বাড়ায় নেওয়া যাচ্ছে না ভর্তি। তিল ধরানোর যেন ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে। অসুস্থ সন্তানকে নিয়ে জরুরি ও বহির্বিভাগের সামনে স্বজনদের অধীর অপেক্ষা। অন্য যে কোনো দিনের তুলনায় মঙ্গলবার শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে বেশিরভাগই জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত। রয়েছে ডেঙ্গু আক্রান্ত শিশুও। বাচ্চার জ্বর, ঠান্ডা লাগছে গরম থেকে, নিউমোনিয়া হয়েছিল। এখন এই 10 দিন বাদে 15 দিন পরেই জ্বর আসে। প্রচুর গরম পড়ছে তো, আবার এই বাচ্চাদের ঠান্ডা লাগিয়ে থাকে সবসময়। শিশু হাসপাতালের পরিচালক বলছেন ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে বাড়ছে সিজনাল জ্বর, সর্দি ও ঠান্ডা। আমাদের এখন যে আউটডোর পেশেন্ট আসছে তার বলেন 30 to 40% কিন্তু সব রোগীগুলি আসে এখানে। তার মধ্যে বেশিরভাগ পেশেন্ট আসছে আউটডোরে সর্দি, কাশি, জ্বর নিয়ে। শুধু ঢাকা শহরই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও শিশু রোগীকে নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হাসপাতালে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক রোগীকে ভর্তি দিলেও আসন সংকটে ভর্তি না করিয়ে ফিরে যেতে হচ্ছে। রয়েছে নানা হয়রানির অভিযোগ। কখনো সিরিয়াল ধরে বাচ্চা দেখাইতেই পারি নাই, আবার ডাক্তার দেখাবো সিরিয়াল ধরে। আমরা বাচ্চা তো এভাবে জ্বরে পুড়ে যেতেছে আমাদের। এখান থেকে মানুষ যায় চলে যেতে স্যার, আমরা ওই মাথা থেকে সিরিয়াল ধরছি, কোনো কিছুই নাই। এই ছোট বাচ্চা নিয়ে একবার 2 তলা, একবার 3 তলা, একবার 4 তলা এভাবে আসলে এখানেও কোনো নাই, হেল্প নাই। এত বড় আবার সিরিয়াল,
সে ডক্টর কাছে আবার দেখাবো, তাহলে এটা কি একটা ভোগান্তি না? পরিচালক জানান, শয্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। রোগীর টার্নওভার বেশি এবং আমরা ভর্তি করতে পারছি না, অনেক ক্ষেত্রে রোগীরা অন্য হাসপাতালে চলে যেতে হয়। তিনি বলেন, রোগীদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ 5 কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, তবে এখনও লাপাত্তা 3 কিশোরী। 29 সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প থেকে নিখোঁজ হয় 2 কন্যা শিশু। 1 অক্টোবর মিরপুরের জনতা হাউজিং থেকেও নিখোঁজ হয় আরও 2 শিশু। রূপনগর থেকে নিখোঁজ হয় আরেকজন। তাদের সবারই বয়স 13 থেকে 18। পরিবারের পক্ষ থেকে থানায় জিডির পর পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগ কাজ শুরু করে। আনসার ক্যাম্প থেকে নিখোঁজ 2 শিশুকে সোমবার রাতে সদরঘাট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বাকি 3 জনকে নেত্রকোনা ও গাজীপুর থেকে উদ্ধার করেছে মিরপুর ও রূপনগর থানা পুলিশ। সকল সংস্থা মিলে আমরা কাজ শুরু করি, উদ্ধারের কাজ। উদ্ধার করে গতকালকে রাতে আমরা মোট 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ শিশুরা কেউ কলম কেনার কথা বলে, কেউ রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা জানিয়েছিল পরিবারের পক্ষ থেকে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ 3 জনকে গ্রেফতারও করেছে। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের মধ্যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি। আমরা মনে করি যে এই যে একটা সাম্প্রতিককালে শিশুদেরকে নিখোঁজ হওয়ার মতো ঘটনা, যেটা আসলে একটা সিম্পিথাইজ বিষয়, যে জনগণ মনে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। যে আপনারা মনে করেন যে একটা বাচ্চা শিশুকে যখন অপহরণ করে নিয়ে যায়, এটা আসলে পরিবারের মধ্যে যেমন একটা আতঙ্ক কাজ করে, এটা এলাকার মধ্যে এবং সমাজের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এটা অত্যন্ত গুরুত্ব নিয়েই আমরা এই কাজগুলি করছি। এদিকে পল্লবী থেকে নিখোঁজ হওয়া বাকি 3 কিশোরীকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রংপুর মেডিকেল কলেজের জন্য 5টি ডেন্টাল চেয়ার কিনে 2.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলেজটির সাবেক অধ্যক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব জানান, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে কঠোর নজরদারি রাখছে দুদক। 5টি ডেন্টাল চেয়ার ও আনুষঙ্গিক যন্ত্রপাতির দাম ধরা হয় 2,82,50,000 টাকা, যার প্রকৃত মূল্য 1,07,5 লাখ টাকা। দুদকের অনুসন্ধানে জানা যায়, 2012-13 অর্থ বছরে রংপুর মেডিকেল কলেজের জন্য এই মেডিকেল যন্ত্রাংশ কেনা হয় প্রকৃত বাজার মূল্যের চেয়ে 1,75 লাখ টাকা বেশিতে, যা ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মুকসিদুল ইসলাম ও মেডিকেল কলেজটির সাবেক অধ্যক্ষ আব্দুর রৌফ আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় মঙ্গলবার দুপুরে মামলা করে দুদক। এরা পরস্পর যোগসাযোগে প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয় নিয়ে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে নিজেরা লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসদাচরণ করে কোনো ব্যাংক গ্যারান্টি ছাড়াই এই ক্রয় পরিকল্পনা বাস্তবায়ন করে। স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া দুদকের 11 দফা সুপারিশ বাস্তবায়ন হচ্ছে কিনা তা দুদক নজরদারি করছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব। সেই সুপারিশগুলোর কি অবস্থা, কেন বাস্তবায়ন হয় না, এ বিষয়ে আমরা ক্যাবিনেটকেও চিঠি দিয়েছি যে ক্যাবিনেট সমন্বয় করার জন্য। অপরাধ হলে আমরা নলেজে আসলে আমরা নজরদারিতে নিব। এদিকে মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সমাজসেবা অফিসারের বিরুদ্ধে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড দেওয়ার ক্ষেত্রে ঘুষ দাবির অভিযোগে অভিযান চালায় দুদক। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। বেশ কয়েকবার পিছিয়ে ঠিক হলো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরুর চূড়ান্ত তারিখ। 1 ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে চলবে ঢাকা নগর পরিবহন। হবে 16টি বাস, পেয়ে 40টি যাত্রী ছাউনি। এ মাসের মধ্যেই চূড়ান্ত হবে বাসের নকশা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে 2018 সালে হাতে নেওয়া হয় বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া। চলতি মেয়াদে দায়িত্ব নেয়ার পর 2 মেয়রের অধীনে গত বছরের 6 অক্টোবর থেকে চলতি অক্টোবরে 7টি বৈঠকে একাধিক তারিখ দিলেও শুরু করা যায়নি কার্যক্রম। মঙ্গলবার দক্ষিণের নগর ভবনে বেলা 11টায় শুরু হয় বাস রুট রেশনালাইজেশনের 18তম সভা। পরে সাংবাদিকদের জানানো হয়, এবারে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। 1 ডিসেম্বর থেকেই একটি রুটে শুরু হবে এই কার্যক্রম। আর প্রথম রুট ঘাটারচর থেকে কাঁচপুর। ঢাকা নগর পরিবহনের কার্যক্রম ঘাটারচর কাঁচপুর আমরা ইনশাল্লাহ শুভ উদ্বোধন করতে পারবো।
সেই প্রেক্ষিতে আমরা তারিখ নির্ধারণ করেছি এবং যাবতীয় সামগ্রিক কার্যক্রমগুলো আমরা বিচার বিশ্লেষণ করে আমরা প্রায় সম্পন্নের দিকে নিয়ে এসেছি। পর্যায়ক্রমে এই যাত্রাপথটা শুরু করার পরেই আমরা পুরো ক্লাস্টারটা নিয়ে আমরা কাজ আরম্ভ করব। মেয়র জানান 2019 সালের আগের কোনো বাসই চলবে না এই রুটে। একই রঙের একই নকশায় হবে সবগুলো বাস। 14 তারিখে নতুন বাসের ডিজাইনটা হবে এবং আমরা 20 তারিখে আমরা আপনারাও যেতে পারেন, আমরা নতুন বাসের কি ডিজাইন হবে এটি আমরা ফাইনাল করব ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে এটি একটি নতুন দিগন্ত, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। ঢাকা শহরে সবসময় যে চ্যালেঞ্জটা আছে, বাট আমরা মনে করি এতে ঢাকা শহর একটি পর্যায়ক্রমে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবে। প্রথমে জয়েন্ট ভেঞ্চারে শুরু হবে প্রাথমিক কার্যক্রম, পরে পরিধি বাড়লে কোম্পানি হিসেবে চালু করা হবে রেশনালাইজেশনের বাস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ট্রেন থামাতে পটকা। যুগের পর যুগ না ফোটালেও বছর বছর পটকা কিনছে রেলওয়ে। এতে বারুদের মতো হাওয়ায় মিলে যাচ্ছে কোটি কোটি টাকা। রেলের সিগন্যাল তদারকি যারা করেন তাদের বক্তব্য, ব্রিটিশ আমলের এ পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে অচল। বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর জেনেও এ পদ্ধতি চালু রেখে অপচয় করা হচ্ছে রাষ্ট্রীয় টাকা। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। 100 বছর আগে ব্রিটিশ আমলে ট্রেন থামাতে ব্যবহার হতো পটকা। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর শীতের কুয়াশায় ট্রেনকে পথ দেখাতো এই পটকা। 100 বছরের সেই পটকা সিগন্যাল নাকি এখনো ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে। সেই পটকা দেখতে কেমন, এমন কৌতূহল থেকেই পটকার খোঁজে ট্রেনে চড়ে বসে সময় সংবাদ। দুটি আন্তনগর ট্রেনের পরিচালকের কক্ষে মিলল এই পটকা। ট্রাঙ্কে সংরক্ষণ করা সেই প্যাকেট জরাজীর্ণ, ধুলায় মলিন। যখন অনেক বেশি কুয়াশা হয়, যখন আপনার সিগন্যাল দেখতে আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে এটার ব্যবহার হয়। দেশের সব ট্রেনের 2 গার্ডের কাছে 2 প্যাকেট, প্রতিটি স্টেশন মাস্টারের কক্ষে 3 থেকে 4 প্যাকেট করে দেয়া হয় এই সিগন্যাল পটকা। আপনি কি জীবনে একবার ব্যবহার করছেন? না, আমি করিনি। আমার এখনো ব্যবহার করা হয়নি। আন্তনগর স্টার্ট হওয়ার পরে এই পটকাটা আর ব্যবহার দেখি না। তবুও প্রতি বছরই কেনা হচ্ছে পটকা। হিসেব বলছে গত 5 বছরে রেলের পূর্বাঞ্চলেই কেনা হয়েছে প্রায় 1 কোটি টাকার পটকা। পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে, টাকার হিসেব পূর্বাঞ্চলের চেয়ে আরও 2-3 গুণ বেশি। রেলের সিগন্যাল সংশ্লিষ্টরা বলছেন, বুলেট ট্রেনের যুগে পটকা সিগন্যাল পুরোপুরি অচল। 20-21 বছর জীবনে আমি এইটা ব্যবহার করি নাই আর কি, মানে এমনি টেস্টিং হিসাবে ব্যবহার করছি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মের জন্যই এই পদ্ধতি জিইয়ে রেখেছে রেল। পুরনো একটা সিস্টেমকে এখনো টিকিয়ে রাখার মাধ্যমে আমরা কিন্তু প্রতি বছর অর্থের যেমন অপচয় হচ্ছে, পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে আমার রেল ব্যবস্থাপনাটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি প্যাকেট পটকার মেয়াদ থাকে 2 থেকে 3 বছর। শুধু এই পটকা সিগন্যালই নয়, রেলে এমন আরও 5 থেকে 7টি পণ্য আছে যা বছরে একবারও ব্যবহার হয় না, কিন্তু প্রতি বছর কেনা হয় লাখ লাখ টাকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ট্রলি রানের পাশাপাশি নানা কর্মসূচি শুরু করেছে রেলওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে রেললাইন পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মসজিদের ইমামদের সহযোগিতা চেয়েছেন তারা। একই সঙ্গে কাজে লাগানোর চেষ্টা চলছে রেললাইন পরিষ্কারে নিয়োজিত শত শত ওয়েম্যানকে। সাকরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে গ্যাংকার বা বিশেষ ট্রলি। গন্তব্য ঢাকা চট্টগ্রাম রুটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ হয় ঝুঁকিপূর্ণ সেসব পয়েন্ট। চলতি পথে অন্তত 6টি পয়েন্টে ওয়েমেনদের সাথে পাথর নিক্ষেপ বন্ধে কথা বলেন কর্মকর্তারা। মূলত প্রতি 3 কিলোমিটার অন্তর প্রতিটি পয়েন্টে কাজ করে ওয়েমেন। রুট পর্যায়ে যে কর্মচারীরা কাজ করে তারা যেন স্থানীয় যেসব লোকজন আছে তাদেরকে যেন সচেতন করে এবং যদি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে তারা যদি জানতে পারে সেটা জন্য আমাদেরকে সাথে সাথে জানায়। সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চলতি বছর 150-র বেশি পাথর নিক্ষেপের ঘটনায় অনেক যাত্রী আহত হন। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে রেলওয়ে পুলিশের এই ট্রলি রান। ট্রেক ধরে ধরে এসে প্রত্যেকটা জায়গায় নেমে আমরা প্রত্যেক লোকজনকে মোটিভেট করলাম। একই সাথে ওয়েমেন যারা আছেন এখানে প্রতিদিন এখানে থাকে, সুতরাং তারাই জানে যে কার থেকে পাথর হয়, নিক্ষেপ হয়, অনেকে করতে পারে, অনেকে মজা চলে করে, সেই জিনিসগুলো আমাদের যাতে তথ্য দেয় এবং আমরা যাতে আইনের আওতায় নিয়ে আসি। গ্যাংকারের মাধ্যমে ট্রলি রানের সময় ঝুঁকিপূর্ণ পয়েন্ট ও স্টেশনে স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং মসজিদের ইমামরাও যোগ দেয় এই কর্মসূচিতে। আমরা পাথর নিক্ষেপ বন্ধের জন্য গার্ডিয়ানদেরকে আহ্বান করবো এবং মসজিদের মাইকও বলে দিব
মুসল্লিদেরকে বলে দেব যেন সামনে তাদের বাচ্চারা যেন কোনো প্রকার পাথর নিক্ষেপ না করে। ছোট ছোট বাচ্চারা বুঝে না, অনেক সময় মেরে দেয়। ওদেরকে ওদের মতো করে আমরা বুঝাই দিব এই জিনিসটা যাতে না করে, প্লাস ওদের বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদেরকেও যেন ওরা বোঝায় যে জিনিসটা ঠিক না। রেলওয়ে পূর্বাঞ্চলে 100-র বেশি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়। রেলওয়েকে বলা হয় নিরাপদ পরিবহন, কিন্তু নানা জটিলতার পাশাপাশি উপর্যুপরি পাথর নিক্ষেপের কারণে সেই নিরাপদ পরিবহন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আর তাই ঝুঁকিমুক্ত করতে শুরু হয়েছে রেলওয়ে পুলিশের এই ট্রলি রান। এই ট্রলি রান কতটা ঝুঁকিমুক্ত করতে পারবে তাই এখন দেখার বিষয়। ঢাকা চট্টগ্রাম রেল লাইন থেকে কমল দে, সময় সংবাদ। দুর্গাপূজা শুরুর আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ভারতের পশ্চিমবঙ্গবাসী। গত বছর কোভিডের কারণে পূজার কেনাকাটা করতেই পারেনি অনেকে, তবে এবার করোনার টিকা নেয়ায় এবং সংক্রমণ কমার কারণে মার্কেটে ভিড় বেশি। কলকাতা নিউ মার্কেট এলাকা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কেনাকাটায় জমজমাট কলকাতার নিউ মার্কেট। পূজার শুরুর আগে শেষ মুহূর্তে পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। উৎসবের 16 আনা পূর্ণ করতে কমতি রাখছেন না কোনো কিছুরই। এইটা একটু এনজয়, তাতে কোভিড হোক বা না হোক, মরি বাঁচি, বছরে দুর্গামা একবারই আসবে, তো এনজয় করবো। এমনি জাস্ট দেখতে এসছি, নেবো, যদি ভালো লাগে তো নেবো, না তো নেবো। আমাদের রাজ্য সরকার যে আছে অনেক ছুট দিয়ে রেখেছে, পাবলিককে সবই সুবিধা দিয়ে গেছে, এই জন্য ভিড়টা বেশি আছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। করোনার কারণে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন তারা। গতবার পুজো করতে পারেনি, এবার লোকরা একটু চান্স পেয়েছে, তারা ভ্যাকসিনেশন করা হয়েছে। আর নেক্সট থার্ড ওয়েভের চান্সটা কম মনে হচ্ছে, ওই জন্য লোক বেশি বেরিয়েছে রাস্তায়। মানে মালটা দেখে কাস্টমার চলে আসছে, মানে বেচা কিনেও হচ্ছে মোটামুটি আমার 60% হচ্ছে। আগামী 11ই অক্টোবর থেকে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় গতবারের মতো এবারও পূজা মণ্ডপে প্রবেশ নিষেধ করেছেন কলকাতা হাইকোর্ট। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও, তবে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কলকাতার শপিং মলগুলোতে। গত বছর করোনার বাড়বাড়ন্তের কারণে বাঙালি হিন্দুরা যেমন পুজোর শপিং থেকে বঞ্চিত ছিলেন, সেরকমই পুজো উদযাপনেও ছিল অনেক বাধা। তবে এবছর করোনা সংকট খানিকটা কম এবং অনেকেই করোনার 2টো ভ্যাকসিনই নিয়েছেন, ফলে এই নিউ মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছে পুজোমুখী বাঙালি হিন্দুরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জার্মানিতে জ্বালানি গ্যাস ও বিদ্যুতের দাম রেকর্ড ছুঁয়েছে। সরবরাহকারীরা বলছেন কম সরবরাহের কারণে দামের এই ঊর্ধ্বগতি। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। জার্মানিতে হঠাৎ করেই শিল্প ও গৃহস্থালী কাজে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের দাম আকাশচুম্বী। দেশটির গ্যাস, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি সেবা গ্রহণকারীরা বলছেন এই দাম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে জ্বালানি শক্তি সরবরাহকারী সংস্থাগুলো বলছে সরবরাহ কম থাকায় দামের এই ঊর্ধ্বগতি। দেশটির স্বনামধন্য 2 ওয়েব পোর্টাল ভেরিভক্স ও চেক24 এর জরিপে ব্যবহারযোগ্য শক্তির চড়া দামের বিষয়টি উঠে আসে। এদিকে গ্যাস, বিদ্যুৎ ঘাটতি ও সংকটের কারণে দেশটির গ্যাস বিদ্যুৎ সরবরাহকারী কমপক্ষে 50টি সেবাদানকারী প্রতিষ্ঠান নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানা যায়, যার কারণে প্রত্যেক ঘরে গড়ে কমপক্ষে 20,000 কিলোওয়াট গ্যাসের জন্য বছর শেষে গুনতে হবে 10,700 টাকার উপরে। গেল বছর একই পরিমাণ গ্যাসের মাথা পিছু দাম ছিল 10,500 টাকা। গ্যাস ও বিদ্যুতের দাম জনগণের নাগালের বাইরে যাবার আশঙ্কা করছে সরবরাহকারী সংস্থাগুলো। সে কারণেই বছর শেষে আরো 5,000 কিলোওয়াটের জন্য বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। বিশেষ করে গ্রীষ্মেই আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান উইন্ড মিলের খাত থেকে শতকরা 20% সরবরাহ কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দেশটির জ্বালানি ও শক্তি বিশেষজ্ঞদের মতে জার্মানির প্রচলিত কয়লা ও আণবিক উৎসগুলো থেকে শক্তি সরবরাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায় এমন সংকটের সৃষ্টি। স্থানীয় অধিবাসীরা মনে করেন দামের এই ঊর্ধ্বগতির কারণে আসছে শীতেই দুর্বিষহ হয়ে উঠতে পারে জনজীবন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইচ্ছাশক্তি আর কৃষিকাজের প্রতি ভালোবাসা থেকে এক চিলতে বারান্দায় কৃষি আবাদ করে তা থেকে এখন ভালো ফলন পাচ্ছেন ইতালি প্রবাসী ফরহাদ সেবা দম্পতি। নিজেদের এই কৃষি আবাদের তারা নাম দিয়েছেন ব্যালকনি কৃষি। ইতালির মিলান ঘুরে এসে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট।
ইচ্ছে শক্তি থাকলেই যে জায়গার স্বল্পতা থাকা সত্ত্বেও কৃষি আবাদ করা যায় সেটি প্রমাণ করেছেন ইতালি প্রবাসী ফরহাদ সেবা দম্পতি। তাদের বাসার ছোট্ট ব্যালকনিতে নানা জাতের ফলফলাদি আর সবজি রোপণ করে এখন তা থেকে ফলনও পাচ্ছেন বেশ ভালোই। তাদের এই কৃষি আবাদের নাম দিয়েছেন ব্যালকনি কৃষি। তাদের এই ব্যালকনি কৃষির গল্প জানাতে গিয়ে এই দম্পতি জানিয়েছেন গত করোনার লকডাউনের সময়টাকে তারা কাজে লাগিয়েছেন। এখানে আসার পরও আমি চিন্তা করলাম যে ব্যালকনিটা কীভাবে কাজে লাগানো যায়। সেই চিন্তা থেকে আমি সুপার মার্কেট থেকে এই মাটি এবং ফুলের টবগুলো কিনে নিয়ে আসি। আশেপাশের অনেক বাঙালি আমাদের বাসাতে আসেন, তারা আসলে এই ছোট্ট একটা বাগান দেখে উৎসাহ নিয়ে নিজেরাও করতে শুরু করছেন। লকডাউন চলাকালীন সময়ে আমার হাজব্যান্ড আমাকে অনুপ্রাণিত করেন যে আমার এই বারান্দা কৃষি বা বেলকনি কৃষি যেটাকে আমরা নাম দিয়েছি, এটাকে যাতে আরেকটু রিচ করি, এবং সেই জন্য সে আমাকে অনেক হেল্প করেছে। আমাদের যে অবসর সময়টা ছিল সেটাও আমরা কাজে লাগিয়েছি। মেক্সিকান আলবানেরো থেকে শুরু করে দেশীয় প্রজাতির নানা শাকসবজি রয়েছে এই ছোট্ট বেলকনিতে। এখান থেকে যেমন তাদের খাদ্যের চাহিদা মিটছে, তেমনি মনের খোরাকও যোগাচ্ছে এই বেলকনি কৃষি। আর তাই অন্য প্রবাসী বাংলাদেশিরা চাইলে তাদের ছোট্ট বেলকনিকে এমন কৃষি আবাদ দিয়ে পরিপূর্ণ করতে পারেন। ইতালির মিলান থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। চট্টগ্রামে হেনরিক ইবসেনের এ ডলস হাউস গল্প অবলম্বনে খেলাঘর নাটকটি উপস্থাপন করা হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে অবিচার তার প্রতিবাদ স্বরূপ নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। কথা সুন্দর নাট্যদলের পরিবেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনিপুণ অভিনয়ের মাধ্যমে নাটকটি ফুটিয়ে তোলেন। দীর্ঘদিন পর মঞ্চ নাটক উপভোগ করতে পেরে খুশি দর্শকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও মুক্তমঞ্চে ফিরল নাটক। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে কথা সুন্দর নাট্যদলের পরিবেশনায় হেনরিক ইবসেনের এ ডলস হাউস গল্প বাংলা অনুবাদ করে নাটকটির নাম দেওয়া হয়েছে খেলাঘর। যেখানে একজন নারী পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্য ছিন্ন করে মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই বিষয়টি নাটকটিতে তুলে ধরা হয়েছে। শুধু নারী হিসেবে নয়, মানুষ হিসেবে স্বাধীনভাবে পৃথিবীতে বসবাসের অধিকার রয়েছে সবার। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি যে অবিচার তার প্রতিবাদ স্বরূপ খেলাঘর নাটকটি পরিবেশন করা হয়। চমৎকারভাবে পুরো বিষয়টি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নাটক দেখার পর নারীরা যে একটা শক্তি সঞ্চয় করতে পারে, মানুষ হিসাবে একজন দাঁড়াতে পারে, এই সাহসের কথাটুকু এখানে বলা হয়েছে। দীর্ঘ 2 বছর পর আবার মুক্তমঞ্চে দর্শকদের সামনে নাটক পরিবেশন করতে পেরে খুশি কলাকুশলীরা। দর্শকরাও সরাসরি নাটক উপভোগ করতে পেরে আনন্দিত। দীর্ঘদিন পর আমরা আবার মঞ্চে নাটক করতে পারছি, এটা আসলে আমাদের একটা আনন্দের এবং গৌরবের বিষয়। আমার নিজের কি আছে, আমার নিজের কতটুকু আত্মসত্তাটা আছে, সেই জিনিসটাই এই নাটকে ফুটে উঠেছে। খুব অবরুদ্ধ অবস্থায় ছিলাম, কিছুই ভালো লাগছে না। সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠানগুলো খুব মিস করছিলাম। এতদিন পর আবার নাটক দেখতে পেরে, মঞ্চে নাটক দেখতে পেরে খুবই ভালো লেগেছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা নাটকটি উপভোগ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের বিপক্ষে চমক জাগানিয়া পারফরমেন্সের পর সাফে বাংলাদেশ মালদ্বীপের ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। মালদ্বীপের রাজধানী মালে থেকে বিস্তারিত এস এম ইকবালের রিপোর্টে ছবি তুলেছেন সেলিম আহমেদ। এটা বঙ্গবন্ধু কিংবা মিরপুর স্টেডিয়ামের চিত্র ভাবলে ভুল করবেন, কিন্তু ভালো করে কান পেতে শুনুন। ঢাকা থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে মালের আবেগটাও ঠিক একই রকম। ঢাকার মাঠে খেলা হলে দর্শকের দেখা মেলে না, আর রাশমিধানুতে টিকিটের দেখা নেই। কত হাহাকার, কত আর্তনাদ, তবু ওদের কথা শোনার যেন কেউই নেই। প্রত্যেকটা ম্যাচে আমরা টিকিট কাটি, আজকে কেন আমাদের কাছে টিকিট বিক্রি করবো না? শুধু দিবেদের কাছে টিকিট বিক্রি করতেছে। আমরা আমাদের কাজকর্ম সবকিছু ফালাইয়া
আমরা আইছি টিকিটের জন্য, কিন্তু আমরা বাইরের কান্ট্রির মানুষ দেখে আমাদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনিতেই মালের এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা কম, কোভিড আরও সংকীর্ণ করেছে সেই সংখ্যা। মাত্র 7,000 সমর্থকের সুযোগ আছে ম্যাচ উপভোগের, যেখানে বাংলার জন্য বরাদ্দ 10% অর্থাৎ 700 টিকিট, কিন্তু মোটে মিলেছে 50 থেকে 60টি। ওনারা বলতেছে 200 টিকিট তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, 200 টিকিট বিক্রি করা হয়ে গেছে। আমরা 60 জন মনে হয় টিকিট পাই নাই, এরা আমাদেরকে একটা টিকিটও দেয় নাই। অথচ মালদ্বীপে লোক দেখতেছে আমরা 10-15 টাকা নিয়ে বাঙালিদের কাছে ব্ল্যাকে বিক্রি করতেছে। এরা 75 টাকা করে টিকিট কিনতেছে, 200 টাকা করে আমাদের বাঙালির কাছে বেচতেছে। সকাল ধরে আমরা এখানে অপেক্ষা করতেছি, বাঙালি 10 জনকে টিকিট দেয় নাই, তারা বলছে সকল টিকিট বিক্রি হয়ে গেছে। কেন টিকিট কম দেয়া হচ্ছে এ বিষয়ে কাউন্টারে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর মেলেনি। এরপরই ঘটে অপ্রীতিকর পরিস্থিতি। সংবাদ সংগ্রহ করতে আসা সময় সংবাদের কর্মীদের উপর চড়াও হন মিডিয়া ম্যানেজার জামিল। এক পর্যায়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় অ্যাক্রিডিটেশন কার্ড। এর আগে সকালে 2 জন প্রবাসী বাঙালি টিকিট প্রত্যাশীদের পুলিশ ধরে নিয়ে যায় বলে খবর আসে সময় সংবাদের কাছে। টিকিট চাই, কিন্তু কোথাও সেই টিকিট নাই। এই কথাটা মালদ্বীপিয়ানদের জন্য প্রযোজ্য না হলেও শতভাগ প্রযোজ্য বাঙালিদের জন্য। অনেকেই সকাল থেকে এইখানে লাইনে এসে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়, কিন্তু শেষ পর্যন্ত অনেককেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে লাইন থেকে। কারণ একটাই, বাঙালিরা যদি কালকে মাঠে প্রবেশ করেন তাহলে সেই সমর্থন পেয়ে যাবে জাতীয় ফুটবল দল। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। টাইগারদের বিশ্বকাপ মিশনের খবর। একদিনের কোয়ারেন্টাইন শেষে ওমানে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনে আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজের পর লম্বা ছুটি পাওয়ায় মাঠে সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন বলে জানিয়েছেন সৌম্য সরকার। শাহিনের দাপট এখন অতীত। একদিনের কোয়ারেন্টিন আর কোভিড টেস্টের আনুষ্ঠানিকতা শেষে ওমান ক্রিকেট একাডেমি প্রাণচঞ্চল টাইগারদের পদচারণায়। দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথম দিনের অনুশীলনে উপস্থিত হাই প্রোফাইল কোচিং স্টাফরাও। তবে প্রথম দিনে স্কিল ট্রেনিংয়ের চেয়েও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল সবার মাঝে। টুকটাক ফুটবল ম্যাচের পর ব্যাট বলের লড়াইটা কেবলই আনুষ্ঠানিকতার। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে যে প্র্যাকটিস করতে পেরে। একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা, আজকে প্রথমে এসে একটু আমরা একটু ফুটবল খেলেছি, একটু মানে মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। নিউজিল্যান্ড সিরিজের পর লম্বা ছুটি ফুরফুরে করেছে ক্রিকেটারদের। আশপাশে অনেকেই ক্রিকেটের মধ্যে থাকলেও এই বিশ্রামটাতেই বরং দলের লাভ হয়েছে বলে মনে করেন দলের সদস্যরা। একটা বড় টুর্নামেন্ট খেলতে এসেছি আমরা, তো তার আগে একটা মেন্টালি রেস্টের প্রয়োজন থাকে। তো সবাই এভাবে রেস্ট নিয়ে আবার মাঠে কামব্যাক করছে। তো আশা করি সবাই এই ফিটনেসটা ভালো আছে, তার মাঝখানে রেস্টের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। মাস্কাটের ক্রিকেট একাডেমিটা স্বয়ং সম্পূর্ণ। ক্রিকেটের প্রায় সমস্ত সুযোগ সুবিধাই বিদ্যমান এখানে। উইকেটগুলোর আচরণেও খুশি সৌম্য। এরকম উইকেট মূল ইভেন্টে থাকলে আশা করেন ভালো কিছু করার। আজকে উইকেটে ঘাস ছিল, তো এরকম যদি থাকে 2 উইকেট ছিল, বলারদেরও হেল্প থাকবে এবং ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। একটা বলটা আসতেছিল, তো T20 ক্রিকেটের জন্য এরকম উইকেট থাকলে হিটিং এর জন্য ভালো থাকে। তো আশা করি ভালো হবে। ওমানে অনুশীলন শেষে আগামী 12 এবং 14 অক্টোবর 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি, সাফ জানালেন ফখরুল। হস্তক্ষেপ থাকবে না নির্বাচনে, জ্বালাও পোড়াও হলে প্রতিরোধের হুঁশিয়ারি কাদেরের। 1.5 বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের